E-Classroom, sponsored by রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন। মাধ্যমিক স্তরের শিক্ষার গুণগত মানকে সুনিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন কর্মরত মাধ্যমিক স্তরের শিক্ষক ও বিদ্যালয় প্রধানদের প্রশিক্ষণ, বিজ্ঞান শিক্ষণ সামগ্রী প্রদান, ছাত্রীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ, মেধায় পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের বিশেষ শিক্ষাদান, প্রতিবন্ধীদের জন্য অনুদান, রাজ্যে কলা উৎসব আয়োজন সহ অন্যান্য কর্মসূচি রূপায়ণ করছে। জানেন কি, বিদ্যালয় ছুট সারা দেশের একটি জ্বলন্ত সমস্যা। এই সমস্যা সমাধানে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানের উদ্যোগে আগামী 1 জানুয়ারি থেকে সপ্তাহব্যাপী বিদ্যালয় ফিরে চলো কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 14 থেকে 16 বছর বয়সী সমস্ত ছেলে মেয়েদের মাধ্যমিক শিক্ষা সম্পূর্ণ করার জন্য আপনারা সবাই এগিয়ে আসুন। মাঝপথে যারা লেখাপড়া ছেড়ে দিয়েছো বন্ধুরা, তোমরা বিদ্যালয়ে আবার ফিরে এসো। রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান। হ্যালো স্টুডেন্টস। হ্যালো ম্যাম। তোমরা ভালো আছো তো সবাই? আচ্ছা, প্লিজ সিট ডাউন। তোমাদের বইয়ে যে কম্পোজিশন পার্টটা আছে এর মধ্যে কতগুলো চ্যাপ্টার্স ইনক্লুডেড আছে, যেরকম ধরো অফিসিয়াল লেটার্স, তারপর ডেসক্রিপটিভ নেরেটিভ, তারপর নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্ট, তারপর নিউজ পেপার রিপোর্ট। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি ডেসক্রিপটিভ নেরেটিভ। আচ্ছা, ডেসক্রিপটিভ নেরেটিভটা কম্পোজিশন পার্টের মধ্যে আছে। এবার কম্পোজিশন বলতে আমরা কি বুঝি, কে বলতে পারো কি? বলো। কম্পোজিশন মানে কোনো কিছু তৈরি করা। হ্যাঁ, ভেরি গুড। কম্পোজিশন কথাটা এসছে কম্পোজ শব্দটা থেকে। কম্পোজ শব্দটা থেকে এসছে কম্পোজিশন। কম্পোজ মানে কোনো কিছু তৈরি করা বা বানানো। তো আজকে আমরা যেটা তৈরি করব বা বানাবো সেটা হচ্ছে একটা রাইট আপ বানাবো, যেটার নাম হচ্ছে কি ডেসক্রিপটিভ নেরেটিভ। আচ্ছা, এবার ডেসক্রিপটিভ নেরেটিভ বানানোর আগে আমাদের জানতে হবে যে ডেসক্রিপটিভ নেরেটিভ জিনিসটা আসলে কি। দেখি আমরা তাহলে। ডেসক্রিপটিভ নেরেটিভ ইজ এ টেকনিক অফ রাইটিং wherein the author uses details to paint a picture with words. অথর মানে লেখক। লেখক কি করে? একটা ছবি তৈরি করে, ছবি আঁকে। কি দিয়ে? শব্দ দিয়ে। The author provides the readers with descriptions of people, places, events and objects. People মানে মানুষের ডেসক্রিপশন, তারপর প্লেসেস মানে জায়গার, ইভেন্টস হচ্ছে ঘটনা, এবং অবজেক্টস হচ্ছে কোনো জিনিস। এই সমস্ত কিছু ডেসক্রিপশন আমরা দিতে পারি থ্রু দ্য ইউজ অফ ডেসক্রিপটিভ নেরেটিভ, যেটা এক ধরনের স্ট্রাকচার্ড রাইটিং। স্ট্রাকচার্ড রাইটিং বলতে আমরা কি বুঝি? যেটার ডেফিনিট ফরম্যাট আছে। স্ট্রাকচার মানে হচ্ছে যেটা একটা কাঠামো, একটা ফরম্যাট আছে। আচ্ছা, সেটা আমরা কি করে করব? ডেসক্রিপশনটা থ্রু সেন্সরি ডিটেইলস। সেন্সরি ডিটেইলস মে বি ইউজড বাই দ্য অথর টু এনহ্যান্স দ্য রিডিং এক্সপিরিয়েন্স অফ দ্য রিডার্স। সেন্সরি ডিটেইলস, সেন্সরি কথাটা কোত্থেকে আসছে দেখো। সেন্সরি ডিটেইলস আসছে সেন্স অর্গানস থেকে। রিলেটিং টু সেন্স অর্গানস মানে কি, কে বলতে পারবে? সেন্স অর্গানস মানে আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় আছে,
এবার এগুলোকে ইউজ করে আমরা কি করে ডেসক্রিপটিভ ন্যারেটিভটা কি করে আমরা আরো সমৃদ্ধ করতে পারি। যেরকম ধরো যদি আমরা একটা এক্সাম্পল নিই, আমরা একটা এলিয়েনকে বর্ণনা করছি, এবার এলিয়েনকে আমরা কেউ কখনো দেখিনি, তো সুতরাং আমরা কি করে এটা বর্ণনা করব। ধরো আমরা বললাম যে এলিয়েনের বডিটা কিরকম, মেটালিক বা ধাতু দিয়ে তৈরি, ধাতু আমরা দেখেছি, মেটাল আমরা দেখেছি, তাহলে কি করব আমরা এই যে নোন টু আননোন বা আননোন টু নোন সেটা আমরা ডেসক্রাইব করতে পারবো থ্রু সেন্সরি ডিটেলস। যেটা আমরা জানি না সেটাকে আরো ভালো করে জানার জন্য, বোঝার জন্য আমরা সেন্সরি ডিটেলসটা ইউজ করতে পারবো। যেটা আমরা দেখেছি সেটা এক্সাম্পল দিলে আরো ভালো করে বুঝতে পারবো। মেটাল বললে আমরা বুঝি তো নাকি, মেটাল দিয়ে তাহলে আমরা ওই এলিয়েনের আননোন কনসেপ্টটা ভালো করে বুঝতে পারবো। আমাদের কাছে সেটা কি হবে, নোন, মানে অজানা থেকে আমরা জানার দিকে এগিয়ে যাব থ্রু দ্য ইউজ অফ সেন্সরি ডিটেলস অ্যালং উইথ কি সুটেবল ওয়ার্ডস। ডেসক্রিপশন করার সময় আমরা কি করব, সুটেবল ওয়ার্ডস ইউজ করব। ইফ ডান এফেক্টিভলি দ্য রিডার্স উইল বি এবল টু ড্র এ কানেকশন বিটুইন দ্য টেক্সট অ্যান্ড দেয়ার রিয়েল লাইফস। টেক্সট মানে আমরা যেটা পড়ছি এবং আমাদের রিয়েল লাইফ, রিয়েল লাইফ মানে আমাদের দৈনন্দিন যে বাস্তব জীবনটা, তার সাথে আমরা একটা মিল খুঁজে পাবো যদি আমরা এফেক্টিভ ওয়ার্ডস ইউজ করি, সুটেবল ওয়ার্ডস ইউজ করি অ্যালং উইথ সেন্সরি ডিটেলস। আচ্ছা, এবার কোনো একটা জিনিস আমরা যখন করতে যাব বা এই কম্পোজ করতে যাব, আমাদের জানতে হবে যে কি কি আমাদের ফলো করতে হবে স্টেপস, নাহলে কম্পোজ করতে পারবো না। তো সেই স্টেপসগুলো কি কি, ফোকাস অন দ্য টপিক। সবচেয়ে প্রথম আমাদের বুঝতে হবে বা আমাদের জানতে হবে যে কি টপিক আমরা নেব, যার উপর আমরা ডিসকাশনটা চালিয়ে যাব। ফোকাস অন দ্য টপিক, থিঙ্ক ওভার দ্য রেলেভেন্ট রিলেটেড এরিয়াস। পয়েন্ট নাম্বার 2, রেলেভেন্ট রিলেটেড এরিয়াস বলতে আমরা কি বুঝি। ধরো আমাদের টপিকটা হচ্ছে স্কুল, এটা আমাদের মেইন টপিক। এবার এর সাথে কি কি রিলেটেড আছে, এটসেট্রা। ক্লাসরুম, টিচার, স্টুডেন্টস, এটসেট্রা। এটসেট্রা বলতে আমরা এটসেট্রার মধ্যে অনেক কিছু ইনক্লুড করতে পারি, যেরকম স্কুলের যে কোনো প্রোগ্রাম, বা স্কুলের মধ্যে যে ক্লিনিং প্রসিডিওর্স আমরা যেগুলো রেগুলার আমরা করে থাকি, সমস্ত কিছু কিন্তু স্কুল টপিকটার রিলেটেড এরিয়াজ, ঠিক না? এগুলো আমরা কেন বলছি, কেন আমাদের এগুলো দেখা দরকার মেইন টপিক ছাড়া? কারণ এগুলো আমরা আমাদের লেখার মধ্যে ইনক্লুড করতে পারবো, তাহলে কি হবে, আমাদের লেখাটা আরো সমৃদ্ধ হবে। আচ্ছা, এরপর আছে থিঙ্ক ওভার দ্য লিমিট অফ ডেসক্রিপশন। আমাদের জানতে হবে যে কতটুকু আমরা ডেসক্রাইব করব। তাহলে কি হবে, এই লিমিটটা জানলে কি হবে, আমাদের এক্সট্রা ড্র্যাগ করবে না জিনিসটা। খুব বেশি যদি আমরা ডেসক্রিপশন দিতে থাকি তাহলে কি হবে, জিনিসটা খুব বোরিং হয়ে যাবে। তাই জিনিসটাকে প্রাণবন্ত বা ইন্টারেস্টিং রাখার জন্য আমাদের জানতে হবে যে কতটুকু আমরা ডেসক্রাইব করব। আচ্ছা, এরপর অ্যারেঞ্জ ইওর থটস লজিক্যালি। এই যে তোমরা চিন্তা করবে, লেখার আগে তো ভাববে কি লিখবো, কোনটা আগে হবে, কোনটা তারপর লিখবো, কি করে সাজাবো জিনিসটা। এই সাজানোটা আমাদের করতে হবে মনে মনে। অ্যারেঞ্জ ইওর থটস লজিক্যালি, কোনটার পর কোনটা আসবে সেটা আমাদের মনে মনে অ্যারেঞ্জ করে নিতে হবে। এরপর আসছে মেক আ রাফ ড্রাফট অফ ইওর কম্পোজিশন। তোমাদের যে কম্পোজিশনটা আছে এর একটা রাফ ড্রাফট করবে, মানে রাফ ভাবে লিখবে। এটা কেন রাফ লিখতে হয়, প্রথমেই কেন ফাইনাল করব না, বলো। So that we can include or exclude many ideas or thoughts. ভেরি গুড। সো দ্যাট উই ক্যান ইনক্লুড আর এক্সক্লুড, বসো, আইডিয়াস অফ থটস। লিখতে লিখতে আমাদের মনে হতেই পারে যে এই জিনিসটা আগে হলে ভালো হতো, বা এই জায়গায় এই টপিকটার ব্যাপারে আরেকটু লিখতে পারি আমি। তো কি করব, আমরা প্রথমে আগে রাফ লিখবো। রাফ লিখে এর মধ্যে আমরা এডিটিং করব। এই যে ইনক্লুশন এক্সক্লুশন, এটাকে বলে এডিটিং। তারপর কি করব, শো ইওর রাফ ড্রাফট টু ইওর টিচার ফার্দার চেকিং এর জন্য। তুমি তোমারটা লিখলে, এবার টিচার যখন দেখে কারেকশন করে দেবেন যে না তুমি যা লিখেছো ঠিক আছে, বা এর সাথে এটা অ্যাড করতে পারো, বা এই টপিকটা তুমি বা এই জিনিসটা বেশি লিখেছো, এটা দরকার নেই। এভাবে টিচার কি করবে, টিচারের মতো করে কারেকশন করে দেবে। এরপর তুমি ফাইনাল রাইট আপটা তৈরি করে নেবে। এবার তোমার ডেসক্রিপটিভ ন্যারেটিভ লেখা কমপ্লিট। এবার আমরা যে ডেসক্রিপটিভ ন্যারেটিভ
লিখলাম বা তৈরি করলাম, সেটা কেন করলাম, সেটা নেসেসিটি কি, দরকারটা কি? দরকারটা এই যে দেখো, নারেশন অফ এ স্টোরি ইন আ স্ট্রাকচার্ড ম্যানার। গল্প সবাই বলে, অনেকের গল্প শুনতে ভালো লাগে, অনেকেরটা ততটা ভালো লাগে না আমাদের কাছে। কখন আমাদের ভালো লাগবে? যখন এটা একটা অর্গানাইজড ভাবে করা হবে, স্ট্রাকচার্ড থাকবে, যে এটার পর এটা আসছে, এটার পর এটা আসছে। যখন একটা স্ট্রাকচারে থাকবে গল্পটা, তখন কি হবে, শুনতে আমাদের কাছে ভালো লাগবে, জিনিসটা, ব্যাপারটা ইন্টারেস্টিং হবে। তাই এই যে ডেসক্রিপটিভ ন্যারেটিভের যে আমরা তৈরি করি, সেটা যে আমাদের লেখাটাকে কি করে, একটা স্ট্রাকচারে ফেলতে সাহায্য করে। তারপর আছে ইউজ অফ অ্যাপ্রোপ্রিয়েট ডিটেলস ফর বেটার অ্যাপিল। অ্যাপ্রোপ্রিয়েট ডিটেলস মানে কি, যতটুকু দরকার, যে ডিটেলটা আমাদের প্রয়োজন, যে বর্ণনাটা আমাদের দরকার। অপ্রয়োজনীয় জিনিস আমরা লিখবো না। তো আমরা যখন রেগুলার ডেসক্রিপটিভ ন্যারেটিভ লিখবো, তখন এই জিনিসগুলো আমাদের অটোমেটিক প্র্যাকটিস করতে করতে আমাদের আয়ত্তে এসে পড়বে। অপ্রয়োজনীয় ডিটেলস আমরা ঢোকাবো না, শুধু ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আমরা ডিল করব। তারপর ইউজ অফ সেন্সরি অ্যানালিসিস লাইক সিইং, হিয়ারিং, স্মেলিং, টাচিং অ্যান্ড টেস্টিং টু এনহ্যান্স নলেজ। এটা আগেই বলেছি, এই যে 5টা ইন্দ্রিয়, তাদের কাজ কি, আমাদের দেখতে সাহায্য করা, শুনতে সাহায্য করা, তারপর ঘ্রাণ নিতে, টাচিং মানে স্পর্শ, এবং টেস্টিং মানে কোনো কিছু স্বাদ। ধরো আমরা একটা ফল খাইনি কখনো, এটা নিয়ে ধরো আমি একটা ডেসক্রিপটিভ ন্যারেটিভ লিখছি, তো এই ফলের টেস্টের মতো সিমিলার কোনো ফলের টেস্ট আমরা যদি ডেসক্রাইব করে দিই, যে এই ফলটা, আচ্ছা ধরো স্ট্রবেরি, সবাই খায়নি, অনেকেই খায়নি, আমরা কি করব, স্ট্রবেরিটাকে ডেসক্রাইব করতে হলে বলবো যে এটা একটু টক খেতে। ধরো একটু কমলা লেবুর মতো যদি বলি, কমলা লেবু অনেকেই খেয়েছে, তো সে আরো ভালো করে বুঝতে পারবে, যদিও সে স্ট্রবেরিটা খায়নি। কিন্তু যখন আমি এই যে সেন্সরি ডিটেলসটা অ্যাড করলাম, যে এটা এটার মতো খেতে, এই ফলটা ওই ফলটার মতো খেতে, তখন কি হবে, যে রিডার সে ভালো করে বুঝতে পারবে, আচ্ছা আমি স্ট্রবেরি খাইনি কিন্তু ওটা তো খেয়েছি, তাহলে এর টেস্টটা এটার মতো, একটা রাফ আইডিয়া পেয়ে যাবে। সেই জন্যই এই যে সেন্সরি অ্যানালিসিস বা সেন্সরি ডিটেলসটা তোমার লেখার মধ্যে ইনক্লুড করাটা খুব ইম্পর্টেন্ট। পুষ্টিকর খাদ্য এবং শিক্ষা আমাদের নিতান্ত প্রয়োজনীয় জিনিস। আপনি কি জানেন, বর্তমানে ত্রিপুরায় বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীনে মধ্যাহ্ন আহার প্রকল্পের উদ্যোগে সবকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তোলা হচ্ছে। ছাত্রছাত্রীদের পুষ্টিকর খাদ্য প্রদান করার লক্ষ্যে সেই বাগানে উৎপাদিত সার এবং কীটনাশকবিহীন সবজি 1ম থেকে 8ম শ্রেণীর শিক্ষার্থীদের মিড ডে মিলে ব্যবহার করা হয়। চলুন শিক্ষার্থীদের স্বাস্থ্যকর এবং নির্ভেজাল খাদ্য প্রদান ও সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে আমরা সবাই এগিয়ে আসি এবং প্রত্যেকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তুলতে বিদ্যালয় কর্তৃপক্ষকে সাহায্য করি। তারপর হচ্ছে স্কোপ অফ বেটারমেন্ট অফ রাইটিং স্কিলস। রেগুলার যখন আমরা প্র্যাকটিস করব, আস্তে আস্তে কি হবে, আমাদের যে লেখার যে স্কিলটা সেটা আরো ইমপ্রুভ হবে। তারপর আছে অপরচুনিটি অফ দ্য অথর টু ক্রিয়েট অ্যান ইমোশনাল কানেকশন বিটুইন দ্য রিডার্স অ্যান্ড দ্য রাইটিং। আচ্ছা, এবার তোমাদের জিজ্ঞেস করছি যে আমাদের কোন লেখাটা পড়তে ভালো লাগে? সবই কি আমাদের ভালো লাগে? না। কোন লেখাটা ভালো লাগে? যেটা আমাদের মনকে ছুঁয়ে যায়। তাহলে কি একটা কানেকশন তৈরি হয় লেখাটার সাথে, আমাদের একটা ইমোশনাল বা মেন্টাল কানেকশন বা বন্ডিং তৈরি হয় লেখাটার সাথে। একটা লেখকের সেটাই উদ্দেশ্য থাকা উচিত, যে আমার লেখাটা যখন মানুষ পড়বে তখন তার মন ছুঁয়ে যাবে। আমার বর্ণনা, ডেসক্রিপটিভ ন্যারেটিভ তো বর্ণনা, তো এটা যখন কেউ পড়বে তখন ওর একটা ইমোশনাল কানেকশন তৈরি হবে, ওর নিজের লাইফের সাথে একটা মিল খুঁজে পাবে। যদি তোমার লাইফের সাথে সেটা মিলই খুঁজে না পাও, তাহলে কি তুমি জিনিসটা ভালো করে বোধগম্য হবে তোমার কাছে? হবে না। সেই জন্য থ্রু দ্য ইউজ অফ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস অ্যান্ড ডিটেলস অ্যান্ড অলসো সেন্সরি অ্যানালিসিস, অথর কি চেষ্টা করে, একটা কানেকশন তৈরি করার বিটুইন দ্য টেক্সট অ্যান্ড দ্য রিডার। টেক্সট হচ্ছে তুমি যেটা পড়ছো বা যেটা লিখছো, তুমি এইভাবেই লিখবে যাতে তোমার যে রিডার আছে সে আরো ভালো করে বুঝতে পারে, তার কাছে ব্যাপারটা ভালো করে বোধগম্য হয় এবং তার একটা কি হয়, একটা ইমোশনাল কানেকশন তৈরি হয় লেখাটার সাথে। আচ্ছা, এবার ডেসক্রিপটিভ ন্যারেটিভ যখন আমরা লিখবো, আমাদের জানতে হবে যে আমরা কি কিভাবে লিখতে পারি বা কি কি পার্টস আছে। পার্টসগুলো না জানলে কি হবে, আমরা জিনিসটা তৈরি করতে পারবো না, একটা স্ট্রাকচারে ফেলতে পারবো না। প্রথমেই বলেছি এটা কি, কম্পোজিশনটা কি, একটা স্ট্রাকচার্ড রাইটিং
বলেছি তো স্ট্রাকচার্ড রাইটিং, তাহলে স্ট্রাকচার একটা ফরম্যাটটা কি সেটা জানতে হবে, তারপর তো আমরা ফরম্যাটে বসাবো জিনিসটা। অঙ্কের মতোই ফর্মুলা আছে, ফর্মুলাতে বসাতে হবে। এটাও সেম, ডেসক্রিপটিভ ন্যারেটিভ এটাও সেম, একটা ফর্মুলা আছে, এই যে ফর্মুলা। এরপর আমরা আমাদের লেখাটা এই ফর্মুলার মধ্যে, এই ধাঁচের মধ্যে বসাবো, এই স্ট্রাকচারের মধ্যে আমরা বসাবো। কি আছে? 3টে পার্ট আছে, ইন্ট্রোডাকশন, মেইন বডি আর কনক্লুশন। ইন্ট্রোডাকশন বলতে আমরা কি বুঝি বলো, তুমি বলো। ভূমিকা। ভেরি গুড, বসো। ভূমিকা, তাহলে ভূমিকার মধ্যে আমরা কি কি জিনিস লিখতে পারি? ভূমিকাটা কিরকম হওয়া উচিত? খুব অ্যাট্রাকটিভ, নাহলে কি হবে, মানুষ বুঝতে পারবে না, মানে বুঝতে পারবে না, ইন্টারেস্ট পাবে না পড়ে। প্রথম লাইনটাই যদি খুব সুন্দর হয়, ক্যাচি হয়, অ্যাট্রাকটিভ হয়, সবার কি ইচ্ছে করবে, আচ্ছা বাকিগুলো পড়ে দেখি। তাই কি করতে হবে, আমাদের ভূমিকাটা বা ইন্ট্রোডাকশনটা একটু অ্যাট্রাকটিভ করতে হবে। এবং কি দিতে হবে, একটা কনক্রিট ডিটেলস অ্যাবাউট দ্য সাবজেক্ট ম্যাটার দ্যাট উই হ্যাভ টেকেন। যে টপিকটা আমরা চুজ করব, এই টপিকটা কি বা কি ধরনের আলোচনা আমরা করতে পারি, সেটা আমরা মোটামুটি কয়েক লাইনে আমরা ইন্ট্রোডাকশনে লিখব। তারপর কি আছে, মেইন বডি। মেইন বডিতে আমরা যাবো এবার ডিটেলসে লিখব, ফ্যাক্টস, ইলাস্ট্রেশনস, এক্সপিরিয়েন্সেস, রিফ্লেকশনস সব শেয়ার করব আমরা, মানে যে কোনো ধরনের তথ্য। তারপর রিফ্লেকশনস কি, আমাদের চিন্তা, এই বিষয়ে আমার কি চিন্তা বা আমার কি থটস এই ব্যাপার, এই টপিকের ব্যাপারে। তারপর এক্সপিরিয়েন্সেস মানে অভিজ্ঞতা, এই টপিক সম্বন্ধে আমার কি কি অভিজ্ঞতা আছে সমস্ত কিছু আমরা শেয়ার করব মেইন বডি পার্টটাতে। এরপর শেষের পার্টটা হচ্ছে কনক্লুশন। কনক্লুশন মানে কি বলো? উপসংহার। ভেরি গুড, বসো। উপসংহারে আমরা কি সাধারণত আমরা কি ইউজ করি বা কি লিখি? প্রথম যে দুটো পার্ট, ইন্ট্রোডাকশন এবং মেইন বডি, এর থেকে আমরা ইম্পর্টেন্ট কিছু টপিক তুলে নিই বা ইম্পর্টেন্ট কিছু লাইন্স তুলে নিই, যেগুলো আমরা হাইলাইট করতে চাই। এগুলোই আমরা কনক্লুশনে আবার লিখবো, একটা সামারাইজড ফর্মে লিখবো। এতক্ষণ আমরা যা ডিসকাস করেছিলাম এটার একটা সামারাইজড ফর্ম, সংক্ষিপ্ত আকারে আমরা কনক্লুশন পার্টটাতে লিখবো। স্ট্রাকচারটা ক্লিয়ার সবার কাছে? সবাই বুঝতে পেরেছে এতটুকু অবধি? ঠিক আছে, তাহলে বোঝাটা আমাদের আরো ভালো হবে যদি আমাদের কাছে একটা তৈরি করা একটা ডেসক্রিপটিভ ন্যারেটিভ থাকে অ্যাজ অ্যান এক্সাম্পল। এক্সাম্পলগুলো দেওয়া হয় কেন, উদাহরণ কেন দেওয়া হয়? যাতে তোমরা আরো ভালো করে বুঝতে পারো। তাহলে আমরা একটা টপিক নেব যেটা নিয়ে আমরা ডিসকাস করব, যেটা মানে বিভিন্ন পার্টসগুলো আমরা দেখব, একটা তৈরি করা ডেসক্রিপটিভ ন্যারেটিভ। কি টপিক নেওয়া যায়? আচ্ছা বলো তো, তোমরা যে একদম লেটেস্ট যে ফেস্টিভ্যালটা, যে উৎসবটা তোমরা সেলিব্রেট করেছো তার নামটা কি বলো, তুমি বলো। দেওয়ালি। দেওয়ালি, ভেরি গুড। দিওয়ালি নিয়ে তাহলে আমরা ডিসকাস করি আজকে, বসো। Diwali is one of the most favorite of the Hindu festivals. It is an enjoyable, sacred and lovely festival. হিন্দু ফেস্টিভ্যালের অনেকগুলোই তো আছে, এর মধ্যে একটা অন্যতম হচ্ছে দিওয়ালি এবং জনপ্রিয়। It is celebrated every year throughout the country as well as abroad. দেশের মধ্যে তো আছেই, এছাড়াও বাইরেও আমরা মানে বিদেশে যারা ইন্ডিয়ানরা থাকে ওরাও কি করে, এই দিওয়ালিটা সেলিব্রেট করে উইথ গ্রেট জয় এন্ড এনথুজিয়াজম। এভরিওয়ান, স্পেশালি কিডস, ইগারলি ওয়েট ফর দিস ফেস্টিভ্যাল। সবাই কি করে, এই ফেস্টিভ্যালটার জন্য সবাই অপেক্ষা করে থাকে, কারণ এই ফেস্টিভ্যালে সবাই মিলে খুব মজা করে। এই যে পার্টটা দেখলাম আমরা, সেটা কিসের মধ্যে হবে? সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন পার্ট আমাদের। ইন্ট্রোডাকশনের পরের পার্টটাকে কি বলে? হ্যাঁ, মিডল পার্ট, মানে মেইন পার্ট অফ দ্য ডেসক্রিপটিভ ন্যারেটিভ। This festival is celebrated from the ancient times to mark the happy return of Lord Rama with his wife and brother to his kingdom Ayodhya after 14 long years of exile. রামায়ণের গল্প আমরা সবাই জানেন। কি হয়েছিল, ওকে 14 বছরের জন্য শ্রীরামকে বনবাসে পাঠানো হয়েছিল। সে যখন এই বনবাসে গিয়ে তারপর সীতার হরণ হয়, তারপর সে রাবণকে বধ করে আবার অযোধ্যায় ফিরে আসে 14 বছর পর। এই যে যখন ওরা ফিরে আসে তখন কি হয়, এই অযোধ্যাবাসীরা কি হয়, সবাই মিলে সেলিব্রেট করে, কি করে? প্রদীপ জ্বালিয়ে। তখন থেকে শুরু হয় দিওয়ালি ফেস্টিভ্যালটা, এই ওদের যে রিটার্নটা সেটা সেলিব্রেট করার জন্য। তো এটা হচ্ছে আমাদের মেইন বডিটা।
ফেস্টিভ্যাল অফ লাইটস। আমরা সবাই জানি এটা ফেস্টিভ্যাল অফ লাইটস, কারণ প্রচুর প্রদীপ, মোম এবং লাইট জ্বালানো হয়, which follows the festival of Dashera. দশেরার পরে এটাই একটা মেজর ফেস্টিভ্যাল বা উৎসব। দিওয়ালি ইজ অলসো নোন অ্যাজ দীপাবলি। আমরা জানি দীপাবলি বলা হয় দিওয়ালিকে, কেন বলে? As we place rows of lamps, diyas and candles in and around our homes. এই যে ক্যান্ডেল বা প্রদীপ, অ্যাকচুয়ালি প্রথমত ট্রেডিশন ছিল প্রদীপ জ্বালানোর। প্রদীপকে আমরা কি বলতে পারি? দীপা বা দিয়া, তাই এর থেকেই নামটা এসছে দীপাবলি। পরবর্তী সময় আমরা যেহেতু মানে নিজেদের সুবিধার্থে প্রদীপ এখন জ্বালায়, অনেকেই জ্বালায়, আবার অনেকে ক্যান্ডেলও ইউজ করে। ইন অ্যান্ড অ্যারাউন্ড আওয়ার হোমস, আমাদের বাড়ির ভেতর বাইরে চারিদিকে আমরা এই ক্যান্ডেলগুলো জ্বালাই বা আলো জ্বালাই। পিপল স্টার্ট দ্য প্রিপারেশনস ফিউ ডেজ বিফোর দ্য ফেস্টিভ্যাল, সাচ এজ ক্লিনিং অফ হাউসেস, হোয়াইট ওয়াশিং অফ বিল্ডিংস, decorations, buying lights, gifts, flowers and other necessary things for the festival. শুধু যে আমরা এই দিনই মানে দিওয়ালির দিনই ফেস্টিভ্যালের জন্য প্রিপেয়ার করি সেরকম না, এই উৎসবটার জন্য আমরা আগে থেকে প্রিপারেশন স্টার্ট করে দিই। বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করানো, রং করানো, আমরা সমস্ত কিছু করি। ফুল কেনা, অনেকে আবার কি করে ফুল দিয়েও ডেকোরেশন করে। তাছাড়া লাইট কেনা, তারপর বিভিন্ন ধরনের গিফটস কেনা, উপহার কেনা। আচ্ছা, এটা তো হলো আমাদের মেইন বডি। এবার শেষটা কি? শেষটাকে কি বলে? কনক্লুশন পার্ট। কনক্লুশন পার্টে আমরা কি দেখব? যে মোটামুটি যা বলা হয়েছে প্রথম দুটো পার্টে, ইন্ট্রোডাকশন এবং মেইন বডি, এরই সংক্ষিপ্ত আকারে আমরা এটাই লিখবো আমরা সংক্ষিপ্ত আকারে কনক্লুশন পার্টে। অন দিস ডে পিপল এক্সচেঞ্জ গিফটস অ্যান্ড গুড উইশেস টু ইচ আদার। গিফটস তো বললাম উপহার, গুড উইশেসটা কি বলো? শুভকামনা। বসো, ভেরি গুড। আমরা কি করি? যে কোনো উপহার, যে কোনো উৎসবে আমরা কি করি? গিফট তো দিই, একে অপরকে গিফট এক্সচেঞ্জ করি। এছাড়া কি করি? গুড উইশেস, শুভকামনাও আমরা আদান প্রদান করি টু ইচ আদার। দিস ইজ হাউ দ্য ডে ইজ সেলিব্রেটেড উইথ গ্রেট জয়। এভাবেই দিনটা আমরা খুব আনন্দের সঙ্গে আমরা দিনটা সেলিব্রেট করি, দিওয়ালির দিনটা। সবাই বুঝতে পেরেছো ডেসক্রিপটিভ ন্যারেটিভটা? এটা তিনটে পার্ট, ইন্ট্রোডাকশন, মেইন বডি আর কনক্লুশন। এভাবেই আমরা এই তিনটে পার্ট এই একটা এক্সাম্পলের থ্রুতে দেখালাম। আচ্ছা, এবার যা পড়িয়েছি সবটা বুঝতে পেরেছো তো? কোয়েশ্চেন করবো এর থেকে? তাহলে বলো যে নেসেসিটি কি? দুটো নেসেসিটি বলো, কেন আমাদের এটা দরকার ডেসক্রিপটিভ ন্যারেটিভ বলো। For better understanding. ভেরি গুড, ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড রাইটিং অ্যান্ড এনহ্যান্সমেন্ট অফ রাইটিং স্কিলস। বসো, এই যে আমরা একটা জিনিস লিখবো, বর্ণনা করব, বুঝতে হবে তো সবার। যখন আমরা রেগুলার প্র্যাকটিস করবো, এটা কি হবে তাহলে মানুষ ভালো করে বুঝতে পারবে যে আমি কি বলতে চাইছি, এবং আমার এর সাথে কি হবে? আমার রাইটিং স্কিলটা আরো ভালো হবে। এছাড়া আর কি কি বেনিফিট আছে এই জিনিসটা করার, এই জিনিসটা শেখার, ডেসক্রিপটিভ ন্যারেটিভটা শেখার আর কি কি বেনিফিটস আছে? আরেকটা আমরা বলতে পারি সেন্সরি ডিটেলসের ইউজটা বা সেন্সরি অ্যানালাইসিসের ইউজটা ভালো করে শিখতে পারবো। কিভাবে একটা জিনিস আমরা বর্ণনা করি থ্রু দ্য ইউজ অফ সেন্সরি ডিটেলস, ঠিক না? এই যে সিইং, হিয়ারিং, টেস্টিং, টাচিং আর স্মেলিং, এই পাঁচটা জিনিস কাজে লাগিয়ে আমরা কিভাবে আননোনটাকে নোন করে তুলি, এটা আমরা শিখবো থ্রু ডেসক্রিপটিভ ন্যারেটিভ। যেটার এক্সাম্পল আমি আগেও দিয়েছি, এই এলিয়েনের ব্যাপারটা, এটা একটা আননোন কনসেপ্ট, তো আমরা বুঝি না। আমরা কি করে তুমি বোঝাবে? যখন তুমি গল্প বলছো, ডেসক্রিপটিভ ন্যারেটিভ কি? একটা গল্প বলা। তুমি নিজের মতো করে গল্পটা বলছো, নিজে বর্ণনা করে বলছো গল্পটা তোমার মতো করে। এবার তোমার মতো করে যখন বলবে, তুমি কি চাইবে? যে তুমি যাকে বলছো সে যাতে বুঝতে পারে জিনিসটা, তার কাছে যাতে বোধগম্য হয়। এবার তুমি ধরো কোনো একটা ছোট বাচ্চাকে গল্পটা বলছো, তো তুমি জানো যে ও সবকিছু বুঝবে না, তো ওর মতো করে গল্পটা বলতে হবে যাতে ও বুঝতে পারে। তো তুমি ওকে এলিয়েন কি করে বোঝাবে? তুমি ওকে এলিয়েন এভাবে বোঝাবে যাতে যে এরকম জিনিসগুলো দিয়ে বোঝাবে যেগুলো ও দেখেছে। ধরো ওকে কার্টুনের এক্সাম্পল দিয়ে বোঝাতে পারো, এগুলো ও দেখে। ডেসক্রিপটিভ ন্যারেটিভ জিনিসটা এরকমই। তুমি যখন একটা মানে মানুষকে বোঝাতে যাচ্ছ, গল্প যখন বলছো ওকে, তখন তুমি এরকম ভাবে গল্পটা বলবে যাতে তোমার গল্পটা সামনের মানুষটা বুঝতে পারে।
তাহলে কি হবে, একটা ইমোশনাল বন্ডিং বা কানেকশন, যেটা বলেছিলাম, ইমোশনাল একটা কানেকশন তৈরি হবে, তখন ওই জিনিসটা ভালো করে বুঝতে পারবে। এই যে দেখো, তোমাদের কোনো জিনিস আমি পড়িয়ে গেলাম, শুধু মুখে বললাম, তোমরা বুঝতে পারবে। এবার জিনিসটা যখন আমি বোর্ডে লিখছি, তখন তোমরা শুনছো প্লাস দেখছো, তখন কি হবে, জিনিসটা তোমাদের আরো আইডিয়াটা ক্লিয়ার হবে। এবার ধরো আমি ছবিতে দেখালাম, তুমি শুনছো, শুনলে, দেখলে, তারপর কোনো ভিডিও দেখালাম, অডিও ভিজুয়াল হয়ে গেল ব্যাপারটা, আরো ভালো করে বুঝতে পারবে। এভাবে এবার ধরো আমি জিনিসটা নিয়ে ক্লাসে নিয়ে এলে, তোমাদের মানে ক্লাসে নিয়ে এসে তোমাদের দেখালাম, তোমরা ধরে দেখলে জিনিসটা, আইডিয়াটা কি হলো, আরো বেশি ক্লিয়ার হলো। এভাবে সেন্সরি ডিটেইলস আমরা যত ইনক্লুড করব, তত কি হবে, কোনো বিষয় আমাদের কাছে আরো পরিষ্কার হয়ে উঠবে। এবার ধরো জিনিসটা খাওয়ার, তুমি খেয়েও দেখলে, ক্লাসে পড়াটাও শুনলে, যখন জিনিসটা দেখানো হলো দেখলে, তারপর যখন নিয়ে এলাম ক্লাসে, ধরলে, ধরতে কিরকম হয় বুঝলে, খেয়ে বুঝলে জিনিসটা কিরকম হয়। তাহলে কি এটার স্বাদটা তুমি ভুলবে, বা এটার ডেসক্রিপশনটা তুমি ভুলবে না তো। এভাবেই, এজন্যই আমাদের সেন্সরি ডিটেলসটা ইউজ করাটা খুব দরকার। তাহলে আজকে সবাই বুঝতে পেরেছো তো আজকের টপিকটা? ঠিক আছে, তাহলে তোমাদের যদি কোনো কনফিউশন থাকে, তাহলে আমরা এটা পরের দিন আবার ডিসকাস করব। ঠিক আছে, তোমাদের যা কোয়েরি আছে পরের দিন আমাকে জিজ্ঞেস করতে পারো। ঠিক আছে, থ্যাংক ইউ। ড্রপ আউটের ঘুচিয়ে ক্ষত, স্কুলে পড়ুয়ার বাড়ছে ভিড়, সর্বশিক্ষা মিড ডে মিলে স্কুল সকলের আশার নীড়। রাজ্যের 6 থেকে 14 বছরের সব শিশুদের বিদ্যালয়ের আঙিনায় এনে তাদের বুনিয়াদী শিক্ষা সুনিশ্চিত করতে সর্বশিক্ষা অভিযান বদ্ধপরিকর। তাদের শিক্ষার সুবিধার জন্য রয়েছে বিনামূল্যে পাঠ্য বই, বিদ্যালয়ের পোশাক, উন্নতমানের পড়াশোনা, স্বাস্থ্যসম্মত শৌচাগার, বিশুদ্ধ পানীয় জল, পুষ্টিকর মধ্যাহ্ন আহার, খেলাধুলার ব্যবস্থা এবং আরও অনেক কিছু। হ্যাঁ, তাই দেরি না করে আজই আপনার এলাকার সব শিশুদের নিকটবর্তী সরকারি বিদ্যালয়ে ভর্তি হতে উৎসাহিত করুন। E-Classroom was sponsored by রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন।